আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ একটা পোস্ট করেছিলাম যে আওয়ামী লীগের ফিরে আসা আগে যে সমস্ত সংস্থা সমস্ত কাজগুলো হয়ে থাকে সেই সমস্ত কাজগুলো আপাতত ধীরে 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 শুরু হচ্ছে। এতদিন শেখ হাসিনা কি করতেন? তিনি করতেন ইমেলে, আগে আগে প্রথম প্রথম তো শুধু নিজের দলের মধ্যে কথাবার্তা বলতেন, তারপর তিনি আস্তে আস্তে ইমেলে সমস্ত সবাইকে জবাব দিতেন, প্রশ্নের জবাব দিতেন বিভিন্ন মিডিয়ার। তারপর তাকে যখন বলা হলো আপনি করতে পারেন, তিনি বললেন না আমি এখন করবো না, দেশের মানুষের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলবো। খুব ভালো কথা। তারপরেতে এখন দিল্লিতে প্রথম একটা আওয়ামী লীগের সাংবাদিক বৈঠক হলো। এবার আপনারা বলুন যে এটা কিসের নিদর্শন? এই যে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোনো, তার একটা অর্থ আছে তো। এই অর্থ, সাংবাদিক সম্মেলনটা বড় কথা না, সাংবাদিক সম্মেলনে কে কি বললো না বললো সেটা বড় কথা না, কি উপস্থিত রইলো না রইলো, কিন্তু কাগজে এটা বেরিয়েছে এবং ভারতের সদার্থক ভূমিকায়, ভারতের যদি অনুমতি না থাকতো তাহলে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার মতো জায়গায় এই সংবাদ সম্মেলন হতো? কারা করেছে না করেছে সেই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না। প্রসঙ্গ যেটা সেটা হচ্ছে সাংবাদিক সম্মেলন। এটা বড় মজার। কে বললো না বললো, 2 নম্বর বললো, কে 1 নম্বর বললো, বিচার করতে যাবেন না। সাংবাদিক সম্মেলনটা কাগজে বেরিয়েছে এবং সমস্ত মিডিয়ায়, ভারতবর্ষের বাইরের যে সমস্ত মিডিয়া, যারা এই যে 200-250 লোক যারা বসে রয়েছেন, রাজনাথ সিং আমায় বলেছিলেন যে তুমি যদি ওখানে গিয়ে করো তাহলে পরে 200-250 লোক যারা লাইন দিয়ে বসে আছে বা সরকারের কাছে এ করে কি বলে লাইন দিয়ে, সরকার কি উত্তর দেবে? সুতরাং কোনো পলিটিক্যাল প্রশ্ন তুমি করবে না। আমি করিনি, মানে করলেও আমি সেটা বাইরে আনিনি। তো এই যে এখন শুরুটা হলো, এইবার দেখবেন 2-1 মাসের মধ্যে, খুব শিগগিরই, 2-1 মাস তো বেশি বললাম, খুব শিগগিরই হয়তো শেখ হাসিনা নিজে সাংবাদিক বৈঠক করবেন। এটা হবে। তার আগে আপনাদের একটা ব্রেকিং নিউজ দিয়ে দিই। সেটা হচ্ছে আজকে সকালবেলা 8টা থেকে 8:30 পর্যন্ত একটা ব্রেকফাস্টের অনুষ্ঠান হয়েছে। ব্রেকফাস্ট এমন কিছু নয় তো, সে তো আপনারা সবাই জানেন, কিন্তু ব্রেকফাস্ট কার কার সঙ্গে হয়েছে জানেন? ব্রেকফাস্ট হয়েছে সাবির হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন আপনাদের বেন ক্রিস্টেনসেন, যিনি হচ্ছেন মার্কিন নবনিযুক্ত রাষ্ট্রদূত। তার সঙ্গে খুব ভালো সম্পর্ক। তার বাড়িতে রাষ্ট্রদূত যাচ্ছেন সস্ত্রীক ব্রেকফাস্ট করতে, সেটাও কতটা বড় খবর। মানে পজিটিভ ব্যাপারগুলো ধীরে 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 কিরকম এগোচ্ছে দেখুন। ইউনূসের শামুকের মধ্যে ঢুকে যাওয়া, ইউনূস যে এত বক বক করতো এবং টাকা দিয়ে লোককে ইন্টারভিউ দিত, সেই ইউনূসকে এখন টাকা দিলেও ইউনূস কথা বলছে না। আল জাজিরার মতো সংবাদপত্র, তারপর ন্যাশনাল হেরাল্ড, তারপরে আরো যে সমস্ত বিদেশি সংবাদ মাধ্যম, রয়টার্স সব লাইন দিয়ে বসে আছে, তাদেরকে উনি একদম মুখ খুলছেন না। কতটা চাপের মুখে রয়েছে ডক্টর ইউনূস। তো আগে সাংবাদিক বৈঠকটা দেখি, তারপরে ওই আলোচনায় যাব। 17 মাস পর হাসিনার আওয়ামী লীগের প্রথম সাংবাদিক বৈঠক ভারতে, ইউনূসকে তো বার্তা বাংলাদেশের নির্বাচন নিয়েও। আমি খবরটা পড়ছি। গণবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 17 মাস পর প্রথমবার ভারতে বসে সাংবাদিক বৈঠক করলেন তার দল আওয়ামী লীগের নেতারা। দাবি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে অক্ষম, সেই কারণে আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দেওয়া হচ্ছে না। হাসিনার দলের জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ভয় পাচ্ছে।
শনিবার আওয়ামী লীগের নেতা মাহমুদ হাসান চৌধুরী এবং মতিউল হাসান চৌধুরী নয়াদিল্লি থেকে সাংবাদিকের মুখোমুখি হন। প্রাক্তন বিদেশমন্ত্রী মাহমুদ বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেই চাই। আমরা সব নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি। আমাদের জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, কিন্তু এই প্রশাসন থাকলে আওয়ামী লীগ কখনোই ভালো কাজ করার সুযোগ পাবে না। বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। আওয়ামী লীগের বৈঠকে সেই প্রসঙ্গ উঠে এসেছে। ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের কথাও মাহমুদের কথা গলায় পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ বলে তিনি অভিযোগ করেছেন। তিনি দাবি করেন আওয়ামী লীগ কর্মীদের হত্যার অভিযোগে সমস্ত নিজের দলের কর্মীকেই অপরাধের প্রমাণ করে আদালতে তোলা হচ্ছে। আওয়ামী লীগকে মারছে এই অভিযোগ করে আদালতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। 2024 সালের জুলাই আন্দোলনে প্রায় 1400 জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর হিউম্যান রাইটস এর একটি রিপোর্ট। ওই রিপোর্টের তথ্যের সমালোচনা করেন মাহমুদ এবং মহিবুল। দাবি, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্কের সঙ্গে তাদের কথা বলেছিলেন, তারপরও তাদের বক্তব্য ওই রিপোর্টের মধ্যে রাখা হয়নি। প্রসঙ্গত 2024 সালে 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা না দিয়ে ঢাকা ছেড়ে দিয়ে এসেছিলেন শেখ হাসিনা। সেই থেকেই ভারতীয় অজ্ঞাতবাসে রয়েছেন। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ সাধারণ নির্বাচন, কিন্তু ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো রকম অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক এবং আমরা এর প্রতিকার চাই আন্তর্জাতিক দুনিয়ার কাছে। এইটা হলো গিয়ে এর কথা, আওয়ামী লীগের কথা। এই যে আওয়ামী লীগ যেটা বলছে, এই যে সাংবাদিক বৈঠকে যেটা বলা হলো, সেটা কি এই দলীয় কথা? এটা হচ্ছে শেখ হাসিনার কথা। শেখ হাসিনা মুখটা হাসান মাহমুদের বা আরেকজন যিনি আছেন তার, কিন্তু কথাটা কিন্তু শেখ হাসিনার। তার অনুমতি ছাড়া এবং ভারতের অনুমতি ছাড়া এই সাংবাদিক সম্মেলন তো হতে পারে না ভাই। সুতরাং ধীরে ধীরে গাড়ি যে এগোচ্ছে তার প্রমাণ হচ্ছে এইটা। এইবার আমি 1:30টার সময় যে সন্ধ্যাবেলা যে ভিডিওটা করব, সেখানে ব্যাখ্যা করব যে হঠাৎ এই পাল্টি খাওয়া কেন আমেরিকার। পাল্টি তো খাওয়ার কারণ থাকবে, $1 বিলিয়ন বিনিয়োগ করেছে, তার ডলারটা কতটা কি হলো না হলো। দ্বিতীয় কথা হচ্ছে $400 মিলিয়ন এই মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে ট্রাম্পকে হারানোর জন্য আমাদের ইউনূস দিয়েছিলেন, তা সত্ত্বেও ট্রাম্প তাকে বরদাস্ত করেছেন। হঠাৎ কেন ট্রাম্পের এই ভুল বদল, সেটা আমি সন্ধ্যের ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। এখন বলি যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ পা তুলে নেওয়া, বা ঢাকাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বরাবরই বলা হয়েছিল যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পা তুলে নেবেন, আমি শুরু থেকে বলে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভারত সদর্থক কোনো ব্যবস্থা নেবে না, কোনো ট্রেড ডিল হবে না। সব যদি ঠিকও হয়ে যায় তাহলে 12 থেকে 15% মধ্যেই ট্যারিফ থাকবে, তার বেশি বড় ট্যারিফ হবে না, মিলিয়ে নেবেন আপনারা। এখন বৈশ্বিক পরিস্থিতিতে এখন ভারতবর্ষকে আমেরিকার পাশে চাই। ফলে আস্তে আস্তে ভারতও করছে কি, আওয়ামী লীগকে ধীরে 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 ছাড়তে শুরু করেছে। এটা হচ্ছে তার একটা তৃতীয় ধাপ। প্রথম ধাপে উনি দলের নেতাদের সঙ্গে কথা বলতেন, দ্বিতীয় ধাপে উনি লিখিত প্রশ্নের জবাব দিতে শুরু করলেন, তৃতীয় ধাপে উনি সাংবাদিক বৈঠক করতে শুরু করলেন, এবং চতুর্থ ধাপে উনি স্বয়ং সাংবাদিক সম্মেলন করতে আসবেন, অথবা উনি দেখবেন কোনো একটা ন্যাশনাল টেলিভিশনে, একটা কি দুটো কি তিনটে ন্যাশনাল টেলিভিশনে উনি সরাসরি বক্তৃতা দিচ্ছেন, এবং সেটা সম্প্রচার হবে সর্বত্র। তার মানে
সময় যে এগিয়ে আসছে সেটা বুঝতে পারছেন, আপনারা মাঝে মাঝে হতাশ হয়ে যান। হতাশ একদম হবেন না। 2025-এ এই 2026-এ অনেক কিছু ঘটবে, অনেক রকম নাটক ঘটবে। আপনারা শুধু অপেক্ষা করুন, দেখতে থাকুন। আমি একসময় বলেছিলাম না, এখন গ্যালারিতে বসে খেলা দেখার সময়। গ্যালারিতে বসে খেলা দেখুন। এই যে ওই চুকিতকিতের মতো নির্বাচন নিয়ে খেলা, তারেকের প্রধানমন্ত্রী বলে তো সাজ নিয়ে ঘুরে বেড়ানো, সব চুপচাপ দেখতে থাকুন। पिक्चर अभी बाकी है मेरे दोस्त, पिक्चर बहुत बाकी है, जिंदगी बहुत लंबा है। বছরেরও বেশি সময় পর দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন ঢাকার রাজনীতিতে শুধু আরেকটি খবর নয়, বরং এটি একটি সতর্কবার্তা। দেশের অভ্যন্তরীণ শক্তিগুলোর পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনৈতিক অভিনেতাদের জন্য কৌশলগত সিগন্যাল। দলের সিনিয়র নেতাদের কণ্ঠে স্পষ্ট ঘোষণা, তারা শুধু অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের শর্ত পূরণ হলে অংশ নিতে প্রস্তুত, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নয়। এই সিদ্ধান্ত নীতিগত অবস্থান এবং ক্ষমতা রাজনীতির কঠোর বাস্তবতার এক সংমিশ্রণ। এই অবস্থান আওয়ামী লীগের জন্য একযোগে আক্রমণ এবং প্রতিরক্ষার ভূমিকা পালন করছে। একদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং ক্ষমতা প্রশ্নবিদ্ধ করছে তারা, আন্তর্জাতিক অডিয়েন্সের সামনে নিজেদের গ্রহণযোগ্যতার ফ্রেম তৈরি করছে তারা। অন্যদিকে তারা নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অপরিহার্য বলেই প্রতিষ্ঠিত করছে। এই অবস্থানটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি জটিল সমীকরণ তৈরি করেছে। এখনো পর্যন্ত ইউনূস সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া না দিলেও বোঝা যাচ্ছে যে সরকারের ভেতর একটা বেশ অস্থিরতা তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বার্তায় তারা বলছে যে আওয়ামী লীগকে তো ওদের ঠেকানো যাচ্ছে না। আওয়ামী লীগের জনসমর্থন 60% থাকলেও তাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি এটি স্পষ্ট যে বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে এড়িয়ে যেতে চাইছে। এই পরিস্থিতিতে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য, কারণ তারা তো কোনো রাজনৈতিক সরকার নয়। কেন তারা আওয়ামী লীগকেই তাদের শত্রু, তাদের সবচাইতে প্রতিদ্বন্দ্বী মনে করছে? সঙ্গত কারণ আছে, কারণ তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতা দখল করেছে। ফলে যার কাছ থেকে ক্ষমতা দখল করা হয় তাদেরকে তো শত্রু মনে করবেই, কিন্তু সেটি তো মনে করার কথা নয়। তাদের তো উচিত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। বাংলাদেশে এই প্রথম একটি অরাজনৈতিক সরকার ক্ষমতায়, যারা আসলে শুধু নির্বাচনের ম্যান্ডেট নয়, তারা অনেক কিছু করছে, তারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আপনি চিন্তা করে দেখুন যে এর আগে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে, তারা প্রত্যেকেই শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা নিয়ে কাজ করেছে এবং নির্বাচন অনুষ্ঠান করে চলে গেছে। কিন্তু এই সরকার তো তা নয়। এই সরকার একটি রাজনৈতিক সরকার, আপনি যত কিছুই বলুন না কেন। ফলে একটি রাজনৈতিক সরকারের অধীনে এতদিন ধরে যেমন বিএনপি, জামায়াত সবাই প্রশ্ন করেছে যে একটি রাজনৈতিক সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না, যায়নি, আওয়ামী লীগ কেন যাবে? এই ব্রিফিং এ এটাই ছিল মূল কথা। কিন্তু তার চাইতে বড় মূল কথা ছিল যে জাতিসংঘের যে একটি রিপোর্ট দিয়েছিল 2024 সালের জুলাই আগস্টে 1400 জন নিহতের ভয়াবহ তথ্য দিয়ে, সেই তথ্যকে এই প্রেস কনফারেন্স থেকে চ্যালেঞ্জ করা হয়েছে। দেরি হয়ে গেছে কিনা এরকম অনেকেই প্রশ্ন তুলছেন, কিন্তু আমার মনে হয় দেরি হলেও এটা দরকার ছিল এই কারণে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক এবং এটাকে চ্যালেঞ্জ করা খুব জরুরি ছিল এবং সেই চ্যালেঞ্জ দেরি হলেও করা হয়েছে। কিন্তু এখন চ্যালেঞ্জের পরবর্তী ধাপে নিশ্চয়ই আওয়ামী লীগ যাবে। আওয়ামী লীগের পাল্টা যুক্তি তো ছিল তথ্যগত এবং পদ্ধতিগত অসঙ্গতি। এই রিপোর্টটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যাপক হতাহত হয়েছে সেগুলোর সংখ্যা ওই রিপোর্টে ছিল না। এমনকি স্নাইপার রাইফেল দিয়ে যে আন্দোলনকারীরা তথাকথিত কোটা আন্দোলনকারীদেরকে মারা হয়েছিল সে বিষয়টিও নেই। প্রকৃতপক্ষে এটি একটি লয়ারলি স্ট্র্যাটেজি ছিল। তারা দেখতে চায় যে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথের মতো ফোরাম রিপোর্ট রিবাটাল এবং
ফ্যাক্ট ফাইন্ডিং এর নতুন প্রক্রিয়া তৈরি করে অন্তর্বর্তী সরকারকে মানে ন্যারেটিভকে প্রতিহত করা যায় কিনা, অন্তর্বর্তী সরকার যে ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে সেটাকে প্রতিহত করা যায় কিনা, এবং সেটা খুবই জরুরি। কারণ হচ্ছে এই পুরো ব্যাপারটি জাতিসংঘের এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা যে 1400 মানে হত্যার রিপোর্ট দিয়েছে, এটি পুরোটাই ডক্টর ইউনূস যা বলেছেন তাই। আমরা মনে করতে পারি তখন সেনাবাহিনীর সঙ্গে তারা কথা বলেনি, কারণ সেনাবাহিনী এখানে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তাদের সঙ্গে কথা বলেনি, অনেকের সঙ্গে কথা বলেনি। এখন তো প্রমাণিত হচ্ছে যে এই যে আবু সাইদ, তার শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। আদালতে যখন এই মানে মামলা গেছে, তার শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। ফলে এইসব প্রশ্ন তো এখন তুলতে হবে। শুধু প্রশ্ন তুললে হবে না, প্রশ্ন তোলার পরবর্তী ধাপ কি সেটা নিয়েও কথা বলতে হবে। আমি আশা করছি কিছুদিনের মধ্যেই হয়তো যারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাদের কারো সঙ্গে আমি একটি সাক্ষাৎকারের ব্যবস্থা করব, এবং সেই সাক্ষাৎকার থেকে বিষয়টি আরো স্পষ্ট হবে। আজকে সাক্ষাৎকার নিয়ে কথা বলি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের তীব্র সমালোচনা অত্যন্ত কৌশলগত। 1400 মৃত্যুর যে পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে তা নিয়ে দলটির পাল্টা তথ্যের দাবি আন্তর্জাতিক মতামত গঠনের ক্ষেত্রে প্রভাব ফেলবে নিশ্চিত। বিশেষত স্নাইপার বন্দুক ব্যবহারের অভিযোগ এবং পুলিশ সদস্যদের নৃশংস হত্যার বিবরণ, জুলাই আন্দোলনের প্রকৃত চরিত্র নিয়ে নতুন আলোচনা শুরু হতে বাধ্য, এবং সেটা আন্তর্জাতিকভাবেই। ইউনূস সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পদ্ধতিগত আক্রমণ ভয়ানক আকার ধারণ করেছে, অথচ আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিকে একেবারে এড়িয়ে যাচ্ছে। তারা ভারতের কাঁধে ঠেলে দিচ্ছে ব্যাপারটি, কিন্তু বিষয়টি তো ভারতের নয় শুধু। আওয়ামী লীগ অন্যান্য বক্তব্যের সঙ্গে এই বিষয়টিকেও তুলে ধরেছে সাংবাদিকদের সামনে। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড এবং গত 2 সপ্তাহেই 8 জন হিন্দু ধর্মাবলম্বীর মৃত্যুর প্রসঙ্গটি এ কারণে উল্লেখযোগ্য যে শান্তিতে নোবেল বিজয়ী ইউনূসের শাসনামলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে ভয়াবহ নির্যাতন নিপীড়নের খড়গ নেমে এসেছে, মানে তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ খুব জরুরি ছিল। তবে আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগের এই যে উপস্থিতি জানান দেওয়ার বিষয়টি, সেটি কিন্তু খুব সহজ ছিল না। নিতে হয়েছে নানা কৌশলের আশ্রয়। বিশেষ করে ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক যে স্তরে গিয়ে ঠেকেছে, তাতে ভারতে আওয়ামী লীগকে মানে সেদেশে আশ্রয় দিয়েছে ভারত, এই যুক্তি দেখিয়ে ইউনূস সরকার নানাভাবে ভারতকে হুমকি ধামকি দিচ্ছে। কখনো কখনো সেটা ভারতের অখণ্ডতা বিনষ্টের হুমকির ঘটনায় চলে যাচ্ছে। এমত অবস্থায় ভারতের রাজধানী দিল্লিতে একটি প্রেস কনফারেন্স করাটা তো বিরাট ব্যাপার। এক্ষেত্রে হাসান মাহমুদের ইউরোপীয় মানে পরিচিতিটি কাজে লাগিয়ে দিল্লি প্রেস ক্লাবে আয়োজন করাটা ছিল খুবই কৌশলী সিদ্ধান্ত, সন্দেহ নেই। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সবচেয়ে কার্যকর চালটি হচ্ছে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি ঘোষণার মধ্য দিয়ে নিজেদের অ্যান্টি ইলেকশন ইমেজ থেকে দূরে নেওয়া। সরকার বলছে না যে আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে চায়, আওয়ামী লীগ তো নির্বাচন ঠেকাতে চাইছে না। আওয়ামী লীগ বলছে তারা নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু এই সরকারের অধীনে নয়। তারা বলছে অন্তর্বর্তী সরকার বদলান, নিয়ম কানুন স্বচ্ছ করুন, মাঠ সমতল করুন, তাহলে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, সেই একই অভিযোগ যদি এই সরকারের বিরুদ্ধেই থাকে, তাহলে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কেন নির্বাচনে যাবে বলেন? মানে এই কারণেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার মূল কারণ ছিল যে তাদেরকে রাজনৈতিক করে ফেলা হয়েছিল। তো এখন তো একই ব্যাপার ঘটছে। মানে এই কথা তুলে আওয়ামী লীগ এক ঢিলে 3 পাখি মারতে চেয়েছে। প্রথমত আন্তর্জাতিক অডিয়েন্সকে দেখানো যে দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী, দ্বিতীয়ত বর্তমান ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করানো যাচ্ছে, এবং তৃতীয়ত অভ্যন্তরীণ ভাবে নেতা কর্মীদের মনস্তত্ত্বকে দৃঢ় করা যাচ্ছে যে আমরা ফিরে আসার রোডম্যাপে আছি, আমরা হারিয়ে যাইনি। আওয়ামী লীগ নাকি হারিয়ে গেছে, আওয়ামী লীগ নাকি কোথাও দেখা যায় না, এই যে দেখুন আমরা আছি, আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলেই আছি। একই সঙ্গে দল নিষিদ্ধ করার সিদ্ধান্তকে তারা রাজনৈতিকভাবে অস্তিত্ব সংশ্লিষ্ট আঘাত হিসেবে তুলে ধরছে, যা দেশের বৃহৎ ভোট ব্যাংকের উপর আঘাত বলে সেটা প্রমাণ করতে চাইছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। এখানে নৈতিকতা এবং বাস্তবতা একত্রিত হয়ে গেছে। স্বাধীনতা যুদ্ধের ঐতিহ্য, ধারাবাহিক শাসন অভিজ্ঞতা এবং নেটওয়ার্ক ভিত্তিকে একসঙ্গে জুড়ে তারা বলছে আমাদের বাদ দিলে বাংলাদেশে স্থিতিশীলতা অসম্ভব, এবং সত্যি তাই। আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে বাদ দিলে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা মানে আসবে না, আপনি যত চেষ্টা করুন না কেন, অসম্ভব। আর নির্বাচনে অংশ নেওয়ার শর্তাধীন ঘোষণা আওয়ামী লীগের একটি বুদ্ধিদীপ্ত কৌশল। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস রাখার পাশাপাশি বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। একদিকে তারা নির্বাচনমুখী দল হিসেবে নিজেদের উপস্থাপন করছে, অন্যদিকে ইউনূস সরকারকে পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করছে। এই অবস্থান তাদের আন্তর্জাতিক সমর্থন আদায়ে সহায়ক হবেই। বাংলাদেশের মাটিতে
আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা দ্রুত নির্বাচনী মহড়া করা গেলে সেটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। ভোটযন্ত্র যতই নিখুঁত হোক, খেলোয়াড়ের অর্ধেককে মাঠের বাইরে রাখা হলে ফলাফলের সামাজিক গ্রহণযোগ্যতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কমে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এর ফলে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু এবং ব্যাপক গ্রেপ্তার হামলার অভিযোগ যোগ হলে, মানে সবকিছু মিলিয়ে যে প্রতিকূল ভাবমূর্তি সরকারের তৈরি হয়, সেটা আরো পাকাপোক্ত করা হলো এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এই জায়গাটাই আওয়ামী লীগের স্ট্র্যাটেজিক উইন্ডো। তারা চাইছে আঞ্চলিক শক্তিগুলোর মুখোমুখি সরাসরি হস্তক্ষেপ না করলেও আড়ালে চাপ বাড়াক, কমপক্ষে অন্তর্বর্তী সরকার কাঠামোর রিকনফিগারেশন হোক, যাতে তারা শর্ত সাপেক্ষে ফিরে আসতে পারে। দিল্লি প্রেস ক্লাবের ব্রিফিং তাই একযোগে আন্তর্জাতিক ভোটারদের কাছে লবিং এবং ঢাকার ক্ষমতার খেলোয়াড়দের কাছে একটা সতর্কবার্তা। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দলের অংশগ্রহণ প্রয়োজন, তবে সেই অংশগ্রহণ হতে হবে গণতান্ত্রিক এবং লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সব পক্ষের সমঝোতা এবং আন্তর্জাতিক মধ্যস্থতা প্রয়োজন হতে পারে। আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন সেই দিকে একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত করতে পারেন আপনারা। কিন্তু তার চাইতে বড় কথা আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, কিন্তু এই যে দেখুন, আওয়ামী লীগ শুধু আছে তাই নয়, আওয়ামী লীগ প্রবল ভাবে দেশের মাঠে তো আছেই, আন্তর্জাতিক ময়দানেও আওয়ামী লীগ বিরাট ভাবে আছে। তার প্রমাণ এই সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলন পরবর্তী আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব, নিশ্চয়ই দেখবেন।